হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানি না। তবে আমি বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে খুব একটা ভালো ছিলাম না। যেহেতু সবকিছু সামলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তো দেখা গিয়েছে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু লেটেই বলতে হয়। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও রেগুলার ভিডিও আপলোড না করতে পারার যে কষ্টটা, সেটাও নিজের মধ্যে বেশ খানিকটা অনুভব করি। গত কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অগ্নিকাণ্ডটা ঘটে গিয়েছিল, সেটা আসলে কোনোভাবেই মন থেকে পড়ছিল না। সবসময় নিজের বাচ্চাকে দিয়ে কল্পনা করছিলাম। আর একা একা ভাবছিলাম যে আল্লাহর সহায় ছাড়া আমরা কেউ কোথাও নিরাপদ না। তো যে সকল বাবা মায়ের সন্তানেরা আল্লাহর কাছে চলে গিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আসলে আমাদের কারোরই জানা নেই। শুধু একটাই চাওয়া যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের বাবা মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আমিন। তো গত ভিডিওতে যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমার ছোট্ট ড্রয়িং রুমটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। এদিকটা হচ্ছে আমার মেইন দরজা দিয়ে ঢুকে ডান পাশে। তো এখানে আমি একটা শু ক্যাবিনেট রেখেছি। তার পাশে আমার দাদুর বানানো ফুলদানিটা। তো ওই দুটোর মাঝখানে আইপিএসটা রাখা হয়েছে। তো এক হিসেবে এটা একদম কর্নারে পড়ে কিছুটা ঢাকা রয়েছে। তো ফুলদানিতে যেই ফুলগুলো রাখা, সেগুলো বেশ অনেক আগের। তো কিরকম যেন অগোছালো অগোছালো লাগছে। তো সেজন্য আমি অনলাইন থেকে নতুন কিছু ফুল অর্ডার করেছিলাম। কিছু ডালিয়া আর সূর্যমুখী ফুল অর্ডার করেছিলাম। তো এই ফুলগুলো বেশ রিয়েলিস্টিক ছিল, মানে একটা রাবারি টাইপ। তো ধরলে মনে হচ্ছিল যে একদম রিয়েল ফ্লাওয়ারের মতো। তো এখন মনে হচ্ছে যে ফ্লাওয়ার ভাসটা বেশ ছিমছাম লাগছে এই সলিড ফুলগুলো থাকাতে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে মনে হয়েছে যে এই ফ্লাওয়ার ভাসে এই ফুলগুলোই মানাবে। তো কলি সহ পাতা সহ দেখতে বেশ কালারফুল এবং দারুণ লাগছিল। তার পাশেই জানালা ঘেঁষে আমি একটা সোফা রেখেছি। এই সোফাগুলো হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছেন, ব্ল্যাক কালার সোফা। তো এবার আমি এগুলোতে কভার পরিয়ে দিয়েছি। ফুল আমার বরাবরই বেশ পছন্দের। তো শো ক্যাবিনেটটার উপর একটা রানার বিছিয়ে তাতে মেটালের একটা সাইকেল, তার মধ্যে কিছু বাগানবিলাস ফুল রেখে দিয়েছি। সামনে থেকে দেখলে মনে হয় যেন মাত্র কুড়িয়ে আনা, তবে এটা আর্টিফিশিয়াল। তার পাশে একটা কয়েন প্লান্ট রেখেছি, এটাও আর্টিফিশিয়াল। তো তার পাশে কিছু বই রেখে দিয়েছি, কারণ কোনো গেস্ট আসলে সবসময় হয়তো বা টিভি দেখতে ভালো নাও লাগতে পারে। তো সেজন্য যেন বই পড়ে সময় কাটানো যায়, তাই ২-৩টে বই রেখেছি। আমার ড্রয়িং রুম যেহেতু ছোট, এখন জায়গা হচ্ছে না তেমন, তবে ইচ্ছে আছে ভবিষ্যতে ড্রয়িং রুমে একটা সুন্দর বুকশেলফ রাখবো। তো যাই হোক, টিভিটার এক সাইডে এরকম ঝুলিয়ে রাখা একটা শেলফ রেখেছি। তার মধ্যে মাটির একটা শামুক, তার ভেতরে ফেয়ারি লাইট দিয়ে রেখেছি। মাঝে মাঝে এই লাইটটা অন করে রেখে দিই, দেখতে ভালো লাগে। সাথে একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল, এটা আধারে একদম পুরো মোমবাতির মতো আলো দেয়, একদম রিয়েলিস্টিক লাগে। তো এখন ব্যাটারি কিছুটা লো হয়ে গিয়েছে বলে আলোটা একটু নিভু নিভু, তারপরেও সামনে থেকে দেখলে বেশ ভালো লাগে। প্রথম দেখায় কেউ বুঝতেই পারে না যে এটা আর্টিফিশিয়াল, ভাবে হয়তোবা সত্যি সত্যি মোমবাতি। তো তার উপর মাটির একটা টেরাকোটা রেখেছি। পুরো বাসা জুড়ে এটি একমাত্র আকৃতির কিছু আমি রেখেছি। পাশে যেহেতু টিভি তাই রাখা আর কি। তো আমার ড্রয়িং রুমে ছোট একটা বেড রেখেছি। তার পাশে এখানে এতদিন আমার বাচ্চাদের একটা দোলনা ছিল। তো এখন যেহেতু তারা আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে, তো দোলনাটা আমি এখান থেকে সরিয়ে ফেলেছি। তো সেজন্য জায়গাটা বেশ ফাঁকা মনে হচ্ছে। তাই আমি অনলাইন থেকে অর্ডার করে এই বেতের চেয়ারটা নিয়ে এসেছি। এই চেয়ারটা কেনার শখ অনেকদিন যাবৎ ছিল, তবে সঠিক জায়গার অভাবে কিনতে পারছিলাম না। তো তারপর মনে হয়েছে যে এখানে রাখলে হয়তোবা বেশ ভালো লাগবে। দরজা দিয়ে ঢুকেই সেটা চোখে পড়বে। তো তারপর দারাজ থেকেও একটা ফ্লাওয়ার কুশন অর্ডার করে নিয়েছিলাম, যেন গদি হিসেবে এখানে দেয়া যায়। তো মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ড্রয়িং রুমে বেড থাকলে কিছুটা বেমানান লাগে,
তবে আমি চিন্তা করেছি আমার সুবিধার কথা। যেহেতু এখন ভাড়া বাসায় আছি, যদিও আমার ৩টি সলিড বেডরুম রয়েছে, ২টো মাস্টার বেড, ১টি কমন বেড। তারপরেও এক্সট্রা হিসেবে এখানে একটি বেড রেখে দিয়েছি। তো ইনশাআল্লাহ নিজেদের বাসা যখন কমপ্লিট হয়ে যাবে তখন ইচ্ছে আছে যে ড্রয়িং রুমে বেড রাখবো না। তো সেজন্য আসলে সেভাবে আমি সোফাও কিনছি না। যেমন আছে তেমন দিয়েই চালিয়ে নিচ্ছি। তো আমাদের বাসার কাজ চলমান। তো সেখানকার ডিজাইন পজিশন অনুযায়ী নতুন করে আবার ফার্নিচার কিনে নেব। তো এখন আপাতত এগুলোই আমার বেশ মানিয়ে যাচ্ছে। তো মেইন দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেই দেয়ালটা চোখে পড়বে সেখানে আমি একটা ওয়ালমেট রেখেছি, পাশে দুটো সি গ্রাসের ফ্লাওয়ার ভাস রেখেছি। আর আমার ড্রয়িং আর ডাইনিং এর মধ্যে এরকম একটা ফাঁকা, ফিক্সড কোনো দরজা নেই, তো সেজন্য এখানে আমি দুটো পর্দা রেখে দিয়েছি। বাহিরের কোনো গেস্ট আসলে যেন পর্দাগুলো টেনে দেয়া যায়, ভেতর থেকে যেন না দেখা যায়। তো সেজন্য আমি এভাবে রেখেছি। আর এই পাশটাতে আরেকটা সোফা, সাথে ছোট্ট একটা সেন্টার টেবিল, আর পাশে একটা রিয়েল প্লান্ট, লাকি ব্যাম্বো। আমার ড্রয়িং রুমে তেমন কোনো এক্সপেন্সিভ জিনিস নেই, তবে যা আছে তা কিন্তু প্রত্যেকটা মায়াজড়িত জিনিস। খুঁটিনাটি যা কিছু আমার সব নিজের হাতে করা, নিজের পছন্দে করা। আর আমার হাজবেন্ডও বেশ সাপোর্টিভ, তো তাতেই আমি খুশি। তো যাই হোক, বাহির থেকে আমার বাসার ভিউটা এরকম। তো আমি এখানে একটা কি বলে এটাকে, নেম প্লেট না কি যেন বলে, যাই হোক দিয়ে রেখেছি। তো তারপর ভেতর থেকে ভিউটা এরকম থাকে। আসলে এখন এত গোছানো মনে হলেও যেহেতু ছোট বাচ্চাদের ঘর, কিছুটা তো এলোমেলো হয়ই। তবে চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার। আমার বড় ছেলেও আলহামদুলিল্লাহ সে কোনো কিছু অগোছালো বা ভাঙাভাঙি করে না। তো চেষ্টা করছি ছোট বাচ্চারাও যেন সেভাবে আস্তে আস্তে বেড়ে ওঠে। তো সেদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম কোন আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো তিনি আমার জন্য এই বক্স আইসক্রিম নিয়ে এসেছেন, রেড ভেলভেট। বলল খেয়ে দেখো, এটা অনেক মজা। তবে খেয়ে যা মনে হলো অতিরিক্ত মিষ্টি। তবে দামটা ছিল আকাশ ছোঁয়া। এইটুকু আইসক্রিম ৬০০ টাকা দাম নিয়েছে। তো আমি কতক্ষণ বকাঝকা করছিলাম যে কেন এটা নিয়ে আসলো। আর যেহেতু নিয়েই এসেছে তারপর খাচ্ছিলামও। তো আমি প্রথমে মনে করেছিলাম যে রেড ভেলভেট কেক টাইপ হবে। তো আইসক্রিমই, নর্মাল ভ্যানিলা আইসক্রিমের মতো, তবে রেড ভেলভেট একটা ফ্লেভার রয়েছিল। তো দেখতে দেখতে আমার ছেলের জন্মদিন চলে এসেছে। বছরগুলো কিভাবে যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে, আর আমার ছেলেরা বড় হয়ে উঠছে মাশাআল্লাহ। তো বেশ কিছুদিন আমার বড় ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না। তার জন্মদিনের আগের দিনও প্রচন্ড জ্বর ছিল, সে খাওয়া দাওয়াও করছিল না। তো আল্লাহর রহমতে জন্মদিনের সকাল থেকে তার শরীরটা কিছুটা ভালো লাগছিল। তো সেও আমাদের সঙ্গে এভাবে বেলুন ফোলাচ্ছিল। তো তারপর ছোটখাটো আয়োজনের মধ্যে তার জন্মদিনটা পালন করে নিয়েছিলাম। বাচ্চা মানুষ তো আসলে। তো এখানে সবকিছু সাজানোর পর দেখছিলাম যে হ্যাপির এইজটা মিসিং ছিল। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবেই সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমরা বসে কেক কাটছিলাম। তো আমার ছেলের পছন্দের এনিমাল থিমের একটা কেক অর্ডার করেছিলাম। তারপর নিজেরা নিজেরা মিলেই সেলিব্রেট করেছিলাম। তো তারপর গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম। সহজ খাবার, যেটা আসলে বাচ্চাদের নিয়ে সেভাবে সামলাতেও পারি না। তো যতটুকুই পেরেছি আরকি। তো তারপর সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করছিল। তো আমার রুমের বিছানাটা যেহেতু বেশ বড়, সেদিন প্রচন্ড গরমও ছিল। তো এসি ছেড়ে সবাই একসাথেই বসে খাওয়া-দাওয়া করছিল। এটাও একটা আলাদা মজা। তো তারপর আমার ছেলের সব গিফটগুলো আনপ্যাক করছিল। তো সবগুলো গিফটই তার খুব পছন্দ হয়েছে। কালার বুক, তারপর ওই মকা একটা গাড়ি। তো এটা আসলে আগেই খুলে দেখা হয়েছিল। এটা একটা পাগলা টাইপ গাড়ি। রিমোট কন্ট্রোলের সাহায্যে উল্টাপাল্টা নেচে নেচে চলে। তারপর আরেকটা ছিল ফুটবল, বাস্কেটবল, গোলবার। আর আমি ওকে গিফট করেছিলাম ওই যে একটা গরু। যদিও এর আগে সে আরো ৪-৫টা ভেঙেছে, তারপরেও এটাই তার পছন্দ। এছাড়া আরো একটা রিমোট কন্ট্রোল কার, হেলিকপ্টার। তো তার সব পছন্দের খেলনাই তার বার্থডে গিফটে এসে গিয়েছিল। তো বাচ্চারা সবাই মিলে এগুলো দেখছিল আর মজা করছিল বেশ।
আসলে ছোট বাচ্চাদের আনন্দ এগুলোতেই। আর তার চেয়ে বড় কথা একটা অনুষ্ঠানকে উপলক্ষ করে সবাই একসাথে হওয়া। তো আল্লাহর রহমতে আমার ছেলের জন্মদিনটা বেশ ভালোভাবেই কেটেছে। কিন্তু তার পরদিনই তার আবার প্রচণ্ড জ্বর চলে আসে। তো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন তার বারবার এরকম হচ্ছে। তার খাওয়ার কোনো রুচি ছিল না, একদম কিচ্ছু খেতে চাইছিল না। তার উপর আবার প্রচণ্ড জ্বর। তো আমরা আর দেরি করিনি, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ডক্টর দেখাতে চলে যাচ্ছিলাম। তো বাচ্চাদেরকে বাসায় আম্মুর কাছে রেখে গিয়েছিলাম। সন্তান যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, কোনো বাবা-মারই আসলে মন মানসিকতা ঠিক থাকে না। তো আমাদের দিনও সেরকম যাচ্ছিল। খুব খারাপভাবে যাচ্ছিল। এমনিতে আমার ছেলেটা আমার পরে ২ টুইন বেবি হওয়াতে অনেক ম্যাচিউরড হয়ে গিয়েছে। মাঝে, মাঝে নিজেরও বেশ খারাপ লাগে যে আমার ছেলেটাকে একা থাকলে হয়তোবা যে যত্নটা পেত, সেটা এখন আমি আর করতে পারছি না। ম্যাচ করে চলতে হচ্ছে। তো সবই আসলে আল্লাহর ইচ্ছা। যতটুকু পারি আমি আমার বড় ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করি। আর সে তো তার বাবার একদম মধ্যমণি। তারা কেউ কাউকে ছাড়া কিচ্ছু বোঝে না। তো যাই হোক, ডক্টর দেখানোর পর কিছু টেস্ট করা হয়েছিল। আল্লাহর রহমতে সবগুলোর রেজাল্ট ভালোই এসেছিল। তো ডক্টর ধারণা করেছিলেন যে ওর কিছুটা ইউরিন ইনফেকশন ছিল, সেজন্য এভাবে জ্বর আসতো। তা এখন হয়তোবা কেটে গিয়েছে, সেজন্য আর জ্বর আসছে না। তো কিছু ওষুধ দিয়ে দিয়েছিলেন। তো তারপর চলে গিয়েছিলাম স্বপ্নতে, সেখানে কিছু কেনাকাটা করে আমার ছেলের জন্য, আমাদের জন্য মিষ্টি কিনে তারপর বাসায় চলে এসেছিলাম। তারপর আমার ৩ ছেলেকেই একটু সময় দিয়ে এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো মোজারেলা চিজ নিয়েছি। অনেক সময় অনেক কিছু বানাতে গেলে দেখা যায় চিজের প্রয়োজন পড়ে। তো কিনে ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ অনেকদিন খাওয়া যায়। তারপর বাসায় মধুও ছিল না, মধু কিনে নিয়েছিলাম। আর স্লাইস চিজটাও কিনে নিয়েছিলাম। অনেক সময় স্যান্ডউইচ বানাতে গেলে বা বার্গার বানাতে গেলে এই স্লাইস চিজটা কাজে দেয়। তো আরও যা, যা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছিলাম। গুঁড়ো দুধ, চা পাতা, শ্যাম্পু। আর স্বপ্নে তাদের নিজেদের একটা বালা চাও, সেটা নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর স্বপ্নে যাব, লাবান নেব না, তা তো হতেই পারে না। তো সেখানে খাওয়ার জন্যই কিনেছিলাম, পরে আর খাওয়া হয়নি। তো বাসায় এসে গোছাতে যেয়েই দেখে কয়েক ঢোক খেয়ে নিয়েছিলাম। লাবানের টেস্টটা আমার এত বেশি ভালো লাগে, যা বলে বোঝানোর মতো না। তো তারপর আমার ছেলের জন্য কাঁচা সন্দেশ কিনে নিয়েছিলাম। তো এটা ফ্রেশ, ফ্রেশ খাওয়ানোর চেষ্টা করি, সেজন্য অল্প, অল্প করেই কিনে নিয়ে আসি। কারণ আমার ছেলে এই মিষ্টিটা ছাড়া আর কোনো মিষ্টিই সে খেতে পারে না। তার মিষ্টি খাবার এমনিতেই ভালো লাগে না। তো আর আমাদের বাকিদের জন্য এই হাড়ি ভাঙা আর লাড্ডুটা নিয়ে এসেছিলাম। এই মিষ্টিটা আমাদের এখানের বনফুল ব্রাঞ্চে সবসময় অ্যাভেলেবল থাকে না। তো যখনই থাকে আর আমার হাসব্যান্ড গেলে তো ওনারা সুন্দর মতো ধরিয়ে দেন। এমনিতে কিন্তু খেতে খুব মজা। আর আমার পছন্দ লাড্ডু, একটু কম মিষ্টি। তো লাড্ডুও নিয়ে নিয়েছিলাম ২ ধরনের। তো লাড্ডু নেওয়ার পর আমি সাথে, সাথে খেয়েও নিয়েছিলাম। আসলে মিষ্টি জিনিসটা ফ্রেশ, ফ্রেশ যে একটা টেস্ট, ফ্রিজে রাখার পর কিন্তু আর সেই টেস্টটা থাকে না। তো এই টেস্টটাই আমার বেশ ভালো লাগে। ফ্রিজে রাখার পর ভালো থাকে, তবে যে ফ্রেশ টেস্টটা সেটা আর থাকে না। তো তার পরদিন একটা পার্সেল চলে এসেছিল। আমি একটা লং খিমার অর্ডার করেছিলাম। এটাকে জিলবাব বলে সম্ভবত। তো এটা নেয়ার কারণ হচ্ছে বাসার নিচে হঠাৎ সবজি কিনতে যাওয়া বা দরকারি কোনো কাজে হঠাৎ করে বেরিয়ে পড়তে গেলে এ ধরনের একটা রেডি কিছু থাকলে বের হওয়াটা খুব সহজ হয়ে পড়ে। বোরকা পরা, হিজাব পরা, পিন আপ করা, তখন এত কিছুর ঝামেলা থাকে না। আর এটা দুবাই চেরি কাপড়ের মধ্যে বেশ আরামদায়ক। তো বোরকার মতো একদম লং না, তবে বেশ অনেকটা লং। তো এতেই আসলে হয়ে যায়। তো এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।